ওকে, আমরা শুরু করি তাহলে, ঠিক আছে? So Okay, sir. yes, week 4 is completed already. Mainly, week 4 was about circular motion, either uniform or non-uniform. Okay. So in previous discussion class, I have discussed some problem also. Okay. Now, do you have any question regarding the last week material, or mainly any questions from quiz or assignment? Yes, sir. I have some problem. Okay. Sir, it's about Newton's motion. Okay. Newton's law of motion. Not motion. Yes, sir. Okay. স্যার ওখানে স্যার একটা কোশ্চেন ছিল Mm-hmm. মানে ওই যে ফ্রিকশন দুইটা অবজেক্ট Yes. একটার উপর আরেকটা অবজেক্ট আছে তারপর তাদের ভিতর স্ট্যাটিক ফ্রিকশনের একটা ভ্যালু দেয়া আছে Mm-hmm. আমাদের বের করতে বলা হয়েছিল স্যার কোএফিসিয়েন্ট অফ সরি স্যার এটা অন্য কোশ্চেন In assignment, or in case of স্যার publication? রেগুলার আনসার স্যার ওই যে পপ কুইজ আচ্ছা, pop quiz, yes, pop quiz. জি স্যার ওকে, সো পপ কুইজের যেটা পড়লা ওইটা স্যার এটা হচ্ছে ডাইনামিক প্রবলেমে স্যার ওকে, ডাইনামিক প্রবলেম, দুইটা বইয়ের যেটা ছিল ওইটা। জি স্যার ওকে, সো ওইটাতে প্রবলেমটা কি ফেস করতেছে একটু বলো। স্যার ওইটা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না মানে কি হচ্ছে মানে অন্যান্য প্রবলেমগুলো বুঝতে পারছি বাট এটা মানে কনসেপ্ট একদম ক্লিয়ারই হচ্ছে না ওকে, সো তোমাদের যেটা হইলো মেইনলি আমি ইসে বিওএক্স এ যাচ্ছি। সো তোমার যে প্রবলেমটা সেটা বললো পপ কুইজ না? জি স্যার কুইজ পপ নিউমেরিক্যাল কুইজ আনসার টাইপের কোনো কিছু নাকি জি এমসিকিউ? জি জি স্যার নিউমেরিক্যাল ইনপুট দিতে হয় আচ্ছা। In second part or first part? স্যার স্যার আই অ্যাকচুয়ালি স্যার মানে আমি স্যার কিছুই বুঝতে পারিনি এটাতে আচ্ছা, না তো তোমার কোন পার্টটার কথা বলতেছো? মনে করো লেকচার পার্ট কি ফার্স্ট এরটা না সেকেন্ড এরটা? মানে স্যার নিউটনস ল এখানে অফ তো দুই মোশন। দুই স্যার এটা তো দুইটা লেকচার মিলে একটা কোশ্চেন করা হয়েছিল স্যার আমি কি স্ক্রিন শেয়ার দেবো হ্যাঁ, স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও। স্যার এই যে এই ম্যাথটা স্যার ওকে, সো এখানে প্রবলেমটা কি হচ্ছে, তোমার কি বলছো এখানে? স্যার কোশ্চেনটা স্যার মানে বুঝতে পারতেছি না যে মানে হুম, স্ট্যাটিক ফ্রিকশন বলা হয়েছে যে কত হুম, পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে উপরের যে 2 নম্বর বুকটা হুম, তাহলে মানে পড়বে না আর কি হুম, একের হুম। উপর থেকে আচ্ছা, এটা আমি বেশ কয়েকবার তোমাদের এক্সপ্লেইন করছি, তারপর আমি আবার এক্সপ্লেইন করতেছি। সরি, সেম প্রবলেম বুঝছো, আমি সেম প্রবলেম কয়েকবার ডিসকাস করছি। তুমি একটু করো, স্টপ করো, আমি দেখাচ্ছি। ওকে ওকে, জাস্ট ওয়েট। So let's go. So first one is the topics is all about the mainly static and kinetic friction. Okay. So here we are considering a surface. So there is a surface. If you consider a surface like that, দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার Okay. So if you consider this is horizontal surface, okay, horizontal surface, and here is an object. Okay, object, say either a book or any object, say box or something like that. Okay. So if you consider this is a object, so in that case, if we consider the surface is frictionless, then there is no friction involved. There is no frictional force. Okay, only forces are sorry. Here only forces are weight is downward, normal reaction force is upward. Okay, and mainly if we applied some force, then these forces are acting in that case. And if we consider there is no friction involved, then frictionless surface, then there is no friction involved here. Okay. Okay, just wait.
Sorry, my laptop is working slow. Just wait, okay? Just wait. Okay, sir. I'm adjusting the. জাস্ট একটু ওয়েট করো, আমার ল্যাপটপটা একটু স্লো কাজ করতেছে তো। দাঁড়াও, দেখি। আচ্ছা, আমি আবার আবার করি। উম, একটু ওয়েট করো, আমি জাস্ট এটা অ্যাডজাস্ট করে নিই। তোমার এটা আমার। ওকে, লেটস গো। ওকে, সো দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার। ওকে, সো আমরা যদি একটা সারফেস কনসিডার করি, দেন say there is a object here. Okay, then basically the weight is working downward. Okay, weight is working downward here. Mg, we consider this is mg. And a normal reaction force will act upward. Okay, so this is a basically reaction force by the surface. Okay, it's normal reaction force N. Okay, and there is no friction involved here.
Okay, there is no friction involved because this is frictionless. Now if we consider the surface is frictional, sorry, the surface is frictional surface. Okay, so this surface is frictional surface. Then if we applied some force along that direction, either rightward or leftward, যেদিকেই তুমি force apply করো, so if we applied force rightward direction, okay, then mainly some friction will act. So applied force is right word. So applied force F এর জন্যই অবজেক্টটা কি করবে, সামনের দিকে মুভ করতে চাবে। ওকে, বাট ফ্রিকশন উইল মেইনলি ট্রাই টু প্রিভেন্ট দিস মোশন। So friction will act backward, okay, either kinetic or static. Okay, so in that case, if we consider that the applied force is not enough to move this object, then we can say that the frictional force, that is Fs. Okay, Fs. Here Fs is greater than F. So this surface has two coefficient, static and kinetic coefficient. একটা সারফেসের দুইটা কোএফিসিয়েন্ট থাকে। সো এই সারফেসটা যদি আমরা কনসিডার করি, এই সারফেসটার মিউ এস আছে আর হচ্ছে মিউ কে আছে, ঠিক আছে, মিউ এস মিউ কে, তার মানে হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন দুইটাই আছে। সো মিউ এস যেটা, এটার ভ্যালুটা যদি তোমার দেখা গেল 0.6 হয়, 0.6 হয়, দেখা গেল মিউকের ভ্যালুটা হচ্ছে পয়েন্ট হয়তো বা 4 লাইক দ্যাট। ওকে, সো দুইটা ভ্যালুই থাকে, স্ট্যাটিক ফ্রিকশন এবং কাইনেটিক ফ্রিকশন যেটাই হোক। সো স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা সবসময় বেশি থাকে, ঠিক আছে, যখন কাইনেটিক্যালি মুভ করবে তখন আসলে ওই ফোর্সটা স্ট্যাটিক ফ্রিকশনটাকে ওভারকাম করে ফেলে আর কি। তো এখানে যে কন্ডিশনটা যেটা হলো এখানে, ইফ উই কনসিডার দিস এফ অ্যাপ্লাইড ফোর্স, ওকে, দিস অ্যাপ্লাইড ফোর্স ইজ গ্রেটার দেন Fs, is greater than Fs, then the system will move rightward. Okay, so rightward বলতে গেলে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করবে সেই দিকে মুভ করবে। বাট ইফ Fs is greater than F applied force F, then the object will remain in stationary. Okay, বুঝতে পারছো? জি স্যার। Okay, and if we consider this F and Fs are equal, static friction are and applied force is equal, then the system will remain stationary or moving in a constant velocity. Okay, so যদি ইকুয়াল হয় আর কি, তাহলে হয়তো কনস্ট্যান্ট ভেলোসিটি মুভ করবে কিন্তু অ্যাক্সিলারেট করবে না। And if we consider F is greater than Fs, then the system will move, and in that case we cannot use the friction of static, we have to use the kinetic friction. Clear? ইয়েস স্যার। মানে যখনই সিস্টেমটা মুভ করা শুরু করবে তখনই আমাদের স্ট্যাটিক ফ্রিকশনটা ব্যবহার করতে পারবো না, তখন এখানে এফ কে এসে যাবে, কারণ এটা মুভ করতেছে, সো কাইনেটিক ফ্রিকশন, উই হ্যাভ টু ইউজ কাইনেটিক ফ্রিকশন। ওকে, সো এই হলো বিষয়টা এখানে ফার্স্ট, এইটুকু বুঝতে পারছো? জি স্যার, এইটুক স্যার ক্লিয়ার স্যার। আমার ওকে, কোশ্চেনটা উপরের অবজেক্টটা নিয়ে যাচ্ছি আমি ওয়ান বাই ওয়ান যাচ্ছি, ওকে সমস্যা স্যার। নাই। ওকে, সো দেন ইন সেকেন্ড কেস, if we consider same scenario, there is an object here, okay, and another object is top of this first one, okay, top of this first one. So either it's book or any box or any object. So the weight on that surface, so যে সারফেসটা, এই সারফেসের উপর যে ওয়েটটা, এই সারফেসের উপর যে ওয়েটটা, weight will be downward. So it's not the weight of the lower object, it's the combination of the two objects. So that means it's m1, এটা যদি m1, এটা m1 যদি এটা 1 আর এটা যদি 2 ধরি, then we can say this is m1 plus m2, or you can say this w12. Okay, so if we consider this is m1 plus m2 into g. Okay, so this is the basically mainly the weight acting on this surface. Okay, and if you consider applied force along that direction, okay, applied force along that direction, then the friction is acting because lower surface, so এই ফ্রিকশনটা তো থাকতেছেই আমার, ঠিক আছে, নিচের দিকে এইদিকে ফ্রিকশন থাকতেছে আমাদের এফ কে, যেহেতু এটা মুভ করতেছে, আমাদের কোশ্চেনে যেটা বলা আছে, এদিকে এফ কে কাজ করতেছে। ওকে, এফ কে, এন্ড উপরে যে সারফেসটা ওই অবজেক্ট 2,
অবজেক্ট 2 এর লোয়ার সারফেস আর অবজেক্ট 1 এর টপ সারফেস, এই দুইটা সারফেসের ভিতরে এই যে এই সারফেসটা, এটার ভিতরে যদি ফ্রিকশন না থাকে তাহলে 1টা অটোমেটিক চলে যাবে, 2টা একদম নিচে পড়ে যাবে। ঠিক আছে, একদম নিচে পড়ে যাবে, কোনো ফ্রিকশনই কাজ করতেছে না। ঠিক আছে, যেমন একটা অয়েলি সারফেস যদি হয়, অয়েলি সারফেসের উপরে যদি একটা অবজেক্ট রাখো, ওটাকে যদি পিছন থেকে ধাক্কা দাও, ওটা একদম নিচের দিকে পড়ে যাবে। বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার। ওকে। এখন যদি হয় যে না, এটা আসলে অয়েলি সারফেস না, কিন্তু এটা তোমার ফ্রিকশন কাজ করতেছে, তাহলে অবশ্যই কি করবে, এই যে উপরে যে সারফেসটা, এই যে উপরের যে টু অবজেক্টের যে সারফেসটা, ওইটা ওয়ান অবজেক্টটাকে একটা বাধা দিবে মুভ করার জন্য। ঠিক আছে, বুঝতে পারছো বাধাটা দিচ্ছে যে? জি স্যার। যেমন ধরো মনে করো তুমি বুক সেলফের ভিতরে বুকগুলো সাজানো আছে, মাঝখানে তুমি একটা বুক করতে চাচ্ছ, ইনসার্ট করতে যাচ্ছ, তখন যখন ধাক্কা দিবা দেখবা যে উপরের সারফেস এবং নিচের সারফেস দুইটা সারফেসই তাকে কি করবে, বাধা দিচ্ছে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। ওকে, সো সেজন্য অবজেক্ট ওয়ান যেটা, অবজেক্ট ওয়ানটাকে আরেকটা ফ্রিকশন কাজ করবে অবজেক্ট টু এর জন্য, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, পিছনের দিকে, যেটা তাকে মুভ করতে বাধা দিচ্ছে। দিস ইজ বেসিক্যালি আইদার কাইনেটিক অর স্ট্যাটিক, যে কোনোটাই হইতে পারে। যদি বলে যে দে আর মুভিং কম্বাইনলি, যেহেতু তারা কম্বাইনলি মুভ করতেছে, তাহলে তাদের ভিতরে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করতেছে, কারণ অবজেক্ট টু এবং অবজেক্ট ওয়ান তারা রিলেটিভলি কিন্তু কোনো মুভমেন্ট নাই তাদের, যেটা আমি ফার্স্ট কেসে দেখাই আসলাম, যে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো, সারফেসের উপর আছে অবজেক্টটা, কিন্তু মুভ করতেছে না, কিন্তু ফ্রিকশন কাজ করতেছে। বুঝতে পারছো? স্যার এখানে তো মানে 1 এন্ড 2 এর ভিতর কোনো মানে মুভমেন্ট নেই, বাট অ্যাকচুয়ালি তো মুভ করতেছে হুম, সেকেন্ড অবজেক্টটা না না, সারফেসের উপর। আমি রিলেটিভ মোশনটা কনসিডার করো, ওয়ান আর টু। অবজেক্ট ওকে। ওয়ানটা তো মুভ করতেছে সারফেসের সাপেক্ষে, নিচের সারফেসের সাপেক্ষে। জি স্যার। অবজেক্ট টু যেটা, অবজেক্ট টু আর ওয়ান এর উপর কিন্তু ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে না? জি স্যার। সো ফোর্স অ্যাপ্লাই করার ফলেও একটা অংশ কিন্তু অবজেক্ট ওয়ানে, একটা ফোর্সের একটা অংশ কিন্তু অবজেক্ট টু এর উপর কাজ করতেছে, মানে ফ্রিকশনটা কাজ করতেছে। তারপরেও তারা কিন্তু রিলেটিভলি তারা মুভ করতেছে না, তারা কম্বাইনলি মুভ করতেছে। So জি স্যার। that's why the friction is acting between 1 and 2 is static friction. বুঝতে নো পারছো? মুভমেন্ট, তাহলে স্যার আহ, মুভমেন্ট হবে না। না না, রিলেটিভলি কিন্তু 1 এর সাপেক্ষে কি 2 2 মুভ করতেছে। মুভমেন্ট করছে নো স্যার। যেমন আমি যেটা দেখাই আসছিলাম তোমাদের, যে এই যে এরকম একটা সারফেস ছিল, এই সারফেসে এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করতেছো, তো সেই ক্ষেত্রে কিন্তু মুভ না করলে আমরা জানি কি এখানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করতেছে। ঠিক আছে, স্ট্যাটিক ফ্রিকশন কাজ করতেছে, দ্যাট মিন্স এখানে যে ফ্রিকশনটা এটা হলো এফএস। তো এখানেও কিন্তু সেম বিষয়, টুটা কিন্তু টু এর উপর কিন্তু আসলে আলটিমেটলি ওয়ান এর উপর একটা, ওয়ান এর সাপেক্ষে যে ফোর্সটা করছে ওটা কিন্তু একটা স্ট্যাটিক ফ্রিকশন এখানে কাজ করতেছে। ঠিক আছে, জি স্যার। ওকে। ওকে। তো এই হলো স্যার বিষয়। যদি লেখা থাকে যে টু স্লিপস অন ওয়ান, তাহলে কি কাইনেটিক ফ্রিকশন? কাইনেটিক ফ্রিকশন, ইয়েস, কাইনেটিক ফ্রিকশন ও কাজ আচ্ছা করতেছে, স্যার। এবং সেই কাইনেটিক ফ্রিকশনটা ওয়ান কে বাধা দিচ্ছে, সেটা হচ্ছে তোমার অপোজিট দিকে। তো এই এফএস, ইফ ইউ কনসিডার দিস ইজ এফএস, এখানে এফএস হচ্ছে যদি সে স্লিপ করে সামনের দিকে চলে যায়, তাহলে হয়তো বা কাইনেটিক ফ্রিকশন কাজ করবে। ওকে, সো এই হলো আমাদের মেইনলি ওয়ান এর জন্য, নিচের সারফেসের জন্য এইটা ফ্রি বডি ডায়াগ্রামটা। এখন উপরের সারফেসের জন্য তো আমার কাউন্ট করতে হবে। তো উপরের সারফেসের জন্য তার মানে এই যে সারফেসটা, দিস উইল বি দা মেইনলি সারফেস ফর টু, অবজেক্ট টু এর জন্য এটা হয়ে যাবে। সো ওই অবজেক্ট টু এর নিচের দিকে যে ফোর্সটা কাজ করবে, দিস ইজ এম টু জি, দিস ইজ এম টু জি, and upward force is normal reaction force, which is n2, okay, n2। ও, 1 এর উপর কিন্তু আরেকটা নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে উপরের দিকে, সেটা হলো n1। ওকে, এটা কিন্তু আমি লিখি না, এটা একটু মনে রাখো, দিস উইল বি n1, এই যে ফোর্সটা এটা হবে n1। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এটা হবে n2। এখন টু যেটা, অবজেক্ট টু যেটা, অবজেক্ট টুটাকে কিন্তু টু এর উপর কিন্তু ওই যে যে ফ্রিকশনটা এফ এস যেটা, এই এফ এসটা কিন্তু অবজেক্ট টু এর উপর কিন্তু অ্যাপ্লাইড ফোর্স হিসেবে কাজ করতেছে। অবজেক্ট টুটাকে এফএস যেটা ফ্রিকশনাল ফোর্স, ওইটাই অবজেক্ট টুটাকে মুভ করাচ্ছে। দ্যাট মিনস অনলি ফোর্স ইজ অ্যাক্টিং অন টু ইজ রাইটওয়ার্ড বিকজ ইটস মুভিং রাইটওয়ার্ড, হুইচ ইজ এফএস। এই এফএসটা কিন্তু অবজেক্ট টু এর জন্য অ্যাপ্লাইড ফোর্স হিসেবে কাজ করতেছে, যদিও স্ট্যাটিক ফ্রিকশন। বুঝতে পারছো? স্যার এই ব্যাপারটা কিরকম হয়, মানে স্ট্যাটিক ফ্রিকশন আমাকে মুভ করাচ্ছে? অবশ্যই স্ট্যাটিক ফ্রিকশনই তো মুভ করা হয়। যদি একটা অবজেক্টের উপর একটা অবজেক্টকে তুমি ধাক্কা দিয়ে নিয়ে যাও,
তাহলে নিচের অবজেক্টের সাথে উপর অবজেক্টের যে স্ট্যাটিক ফ্রিকশনটা ওইটাই তাকে মুভ করাবে, না হলে তো সে স্লিপ করে পড়ে যেত যদি ফ্রিকশন না থাকতো, ওকে স্যার। অথবা কাইনেটিক ফ্রিকশন তারা মুভ করাচ্ছে। বুঝতে জি পারছো? স্যার, বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা দাঁড়াও একটু। সো এই ছিল বিষয়টা। আবার এখানে ক্যালকুলেশনের জন্য কিন্তু আরেকটা বিষয় আছে এখানে। আমি যেহেতু এফএস আর এফকে দিয়ে করছি, তো এটা 1 2 বা এটা যেটাই করো তোমরা, সেটাই করে 1 F1S বা F1K বা F2S F2K যেটাই ধরো। এফএস বেসিক্যালি ফ্রিকশনাল ফোর্স ইয়ার, স্ট্যাটিক ফ্রিকশন যেটা, এটা আবার রিলেটেড হইলো N2 এর সাথে। ঠিক আছে, কারণ ফ্রিকশনটা উপরের সারফেসের সাপেক্ষে কাজ করতেছে। কারণ আমরা জানি ফ্রিকশনাল ফোর্স ইজ রিলেটেড উইথ দ্য নর্মাল রিঅ্যাকশন ফোর্স, সো ইট উইল বি মিউ n2, fs will be mu n2 but fk will be equal to mu n1। okay, mu n1 কি জন্য mu n1 আর mu n2 হচ্ছে এটা বুঝতে পারছো? স্যার স্ট্যাটিক ফ্রিকশনেরটা তো স্যার মানে অবজেক্ট ফ্রিকশন, 1টা 2 এর উপর। ইয়েস, ফ্রিকশন যেই সারফেসের উপর কাজ করবে সেই সারফেসের নরমাল রিঅ্যাকশন ফোর্স তোমার ব্যবহার করতে হবে। জি স্যার। বুঝতে পারছো? মানে আমরা জানি ফ্রিকশনের সাথে নরমাল রিঅ্যাকশন ফোর্সের রিলেশন হলো মিউ এন। তো সেক্ষেত্রে তোমার যদি যেই সারফেসের ফ্রিকশনটা বের করবা ওই সারফেসের ফ্রিকশনের ওই সারফেসের মিউ আর এনটা ইউজ করতে হবে। সো এখানে যদি এই সারফেসে যদি মনে করো মিউ ওয়ান কে হয়, এটা হবে মিউ ওয়ান কে, এটা হবে মিউ টু এস, যেই সারফেসে যেই কোএফিসিয়েন্ট যেটা দেওয়া থাকবে ওইটাই ব্যবহার করতে হবে। ক্লিয়ার স্যার এটা? এখানে n1 তো স্যার মানে m1 প্লাস m2g হবে না? ইয়েস, এম ওয়ান প্লাস এম টু জি, ওকে স্যার। আর এন টু হচ্ছে এম টু জি। সো সো এই ছিল আমাদের বিষয়টা মেইনলি যেটা আর কি। তোমাদের স্যার অ্যাসাইনমেন্টে এই রিলেটেড একটা প্রবলেম দেওয়া আছে, এখানে শুধু ফোর্সটা অ্যাপ্লাই করা আছে, ওইখানে টেনশনটা তাকে অ্যাপ্লাইড ফোর্স হিসেবে কাজ করতেছে, যেই টেনশনটা আবার তোমার ওই এম এর সাথে রিলেটেড, মানে টি মাইনাস এম জি ইকুয়াল টু মানে আর এম জি মাইনাস টি ইকুয়াল টু এম এম এ, ওই ওই রিলেটেড আর কি। এবং সেখানে আর কি স্ট্যাটিক না কাইনেটিক ফ্রিকশন, যার জন্য অবজেক্ট দুইটারই অ্যাক্সিলারেশন দুইটা থাকবে আর কি। এখানে যেমন দুইটারই অ্যাক্সিলারেশন সেম, ওইখানে দুইটার অ্যাক্সিলারেশন দুই রকম হবে আর কি। স্যার তাহলে এখানে ম্যাক্সিমাম কত ফোর্স আমি দিতে পারবো, তাহলে অবজেক্টটা পড়বে না? কোশ্চেনে তো ওই এরকমটা তো, চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রবলেম সলভ করবা। দেখো এক্স এক্সিস বরাবর অবজেক্ট, নিচের অবজেক্টের জন্য নিউটন সেকেন্ড ল যদি অ্যাপ্লাই করো, ইট উইল বি এফ এফ ম্যাক্স বলো বা এফ যেটাই বলো, এফ ম্যাক্স ইজ মাইনাস, আমরা ম্যাক্সিমাম অ্যাপ্লাইডে ফোর্স করতেছি মাইনাস, এটা শুধু হেল্প করতেছে তাকে মুভ করার জন্য, আর এফ এস মাইনাস এফ কে, এই এফ এস মাইনাস এফ কে এই দুইটা তাদের বাধা দিচ্ছে। ওকে, দিস উইল বি ইকুয়াল টু এম ওয়ান এ। ওকে, এম ওয়ান এ। সো এটা হবে আমাদের ফার্স্ট ইকুয়েশন অ্যাকর্ডিং টু দ্য নিউটনস ল। বুঝতে পারছো ইকুয়েশনটা? জি স্যার। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর। আর ওয়াই এর দিকে তুমি যদি ইউজ করো, তুমি যেটা বলতেছিলা এন টু এন ওয়ান ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। ওকে, সো এটা হবে আমাদের মেইনলি কি বলে ওই ওয়াই এর দিকে যেটা, কারণ ওয়াই এর দিকে কোনো অ্যাক্সিলারেশন নাই। বুঝতে পারছো? তাহলে স্যার দুইটা স্কোয়ার করে দিব, মানে হুম। এফ এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ না অফ না না ওয়াই না না স্কোয়ার। না 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 না, ওটা করবে কেন? এটা হলো তোমার একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন আসলো, ঠিক আছে। ওকে স্যার। এখন এফএস যেটা, এটা বের করতে পারবা তুমি ইয়ে থেকে, অন্য ইকুয়েশন থেকে, ওটা যে সরি এটা এন ওয়ান ছিল, আমি এটা ভুল করে ফেলছি, দিস উইল বি এন ওয়ান। তো এটা এন ওয়ান আর কি, যেটা আছে তোমার এখানে উপরে যেটা দুই নাম্বার ইকুয়েশন, এটা এন ওয়ান আর কি। ঠিক আছে, নর্মাল রিঅ্যাকশন ফোর্স। আর যদি অবজেক্ট উপরের অবজেক্টটা এম টু অবজেক্টের জন্য যদি লিখো, তাহলে ইট উইল বি এফ এস ইকুয়াল টু এম টু এ, এফ এস ইকুয়াল টু এম টু এ, and n2 will be equal to m2g. ওকে, তো বুঝতে পারছো ইকুয়েশন গুলো?
জি স্যার, তাহলে মানে m ইনটু অ্যাক্সিলারেশন এটাই হবে আমার মানে অ্যাপ্লাইড ফোর্স, ওটা মানে এখান এইটুক থেকে ফোর্সে দেখো আমি অ্যাপ্লাই দেখো করতে পারবো। এখান থেকে তুমি এই যে ইকুয়েশন 3 যেটা, ইকুয়েশন 3 থেকে তুমি অ্যাক্সিলারেশন বের করতে পারবা। জি স্যার। কারণ এফএস হচ্ছে n2 ইনটু মিউ, মিউটা দেওয়া আছে, সো এখান থেকে তুমি অ্যাক্সিলারেশন বের করতে পারবা ইকুয়েশন 3 থেকে। অ্যাক্সিলারেশনটা যদি ইকুয়েশন 1 এ বসাও, তাহলে তুমি এফএস পাচ্ছ, এফ কে পাচ্ছ, m1 এর ভ্যালু জানো, তাহলে ম্যাক্সিমাম ফোর্সটা বের করতে পারবা। ওকে স্যার। তো ওই তোমাদের এই প্রবলেম ইসে যেটা লেকচার ভিডিওতে যেটা দেখানো আছে সেটা হলো আইজে কে ফর্মে, মানে আইজে ফর্মে, মানে টু ডাইমেনশনাল ভেক্টর ফর্মে। আমি যেগুলো দেখাই সেটা হলো তোমার ইন্ডিভিজুয়ালি আর কি, যে এক্স অক্ষ বরাবর একটা ইকুয়েশন, ওয়াই এর দিকে একটা আর কি। তো দুইটার জন্য দুইটা ইকুয়েশন বের করে দেন আমরা একটু সলভ করি আর কি। ঠিক আছে, সো তুমি এই যে এই ইকুয়েশনটা যেটা এন টুর ইকুয়েশনের হেল্প নিয়ে তুমি মিউ এফএস টা বের করতে পারবা। এফএস টা যদি ভ্যালু বের করো, এম টু জানো, তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে যাচ্ছে। আবার এই যে ইকুয়েশন 1 এ যেটা এন ওয়ান এর এটা হেল্প নিয়ে, ভ্যালুটা হেল্প নিয়ে তুমি এফ কে বের করতে পারবা। আর এফ এস তো বের করছোই আগে। এবং অ্যাক্সিলারেশনটা এখানে যদি বসাও, m1 যদি বসাও, তাহলে ম্যাক্সিমাম ফোর্স পাওয়া, যে কত ফোর্স বের করলে তারা একসাথে মুভ করবে আর কি। স্যার যদি মুভ না করে তাহলে অ্যাক্সেলারেশন তো জিরো, মানে ইয়েস, আচ্ছা। অ্যাক্সিলারেশন তাহলে জিরো। স্যার ওখানে কি কাইনেটিক ফ্রিকশন কাজ করবে স্যার, নাকি না না, জাস্ট? যদি মুভ নাই করে তাহলে তো স্ট্যাটিক ফ্রিকশন, ও কাইনেটিক ফ্রিকশন আচ্ছা আচ্ছা। আসবেই না। মুভ করা পর্যন্ত, মুভ না করা পর্যন্ত কাইনেটিক ফ্রিকশন কাজই করবে না। ও ওকে স্যার, থ্যাংক ইউ। যখনই মুভ করা শুরু করবে তখনই তোমরা এসে যাবা, কাইনেটিক ফ্রিকশনে যাবা। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে যে পর্যন্ত সে স্টেশনারি আছে সিস্টেমটা। সো তোমাদের স্যার যে কোন সিচুয়েশনে কি দুইটা একসাথে কাজ করতে পারে? এই যে এখানেই তো দুইটা একসাথে কাজ করতেছে। উপরের অবজেক্টটা কিন্তু উপরে 2 আর 1 তাদের একটা আরেকটা সাপেক্ষে কিন্তু স্টেশনারি, মানে ও তারা আচ্ছা। স্থির আছে। আর নিচের সারফেসের সাপেক্ষে তারা মুভ করতেছে। তো নিচের সারফেসের জন্য কাইনেটিক ফ্রিকশন কাজ করতেছে, উপরের সারফেসের জন্য স্ট্যাটিক ফ্রিকশন। এটাই তো দেখলা এতক্ষণ। তোমাদের যে অ্যাসাইনমেন্টে যে কোশ্চেনটা দেওয়া আছে ওইটা সিমিলার টাইপেরই আর কি। এরকম দুইটা অবজেক্ট দেওয়া আছে একটা সারফেসের উপর, এখানে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে তোমাদের আর কি টেনশন হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, একদম সিম্পল, তোমাদের যেটা দেওয়া আছে ওই টাইপেরই, একটু হয়তো বা এক্সটেন্ড করা এই আর কি। তো এখানে মনে করো এখানে একটা অবজেক্ট ঝোলানো আছে। তো এই প্রবলেমটাই আর কি, সেম টাইপের প্রবলেম। ঠিক আছে, ওইখানে ছিল কি তোমার ফোর্সটা অ্যাপ্লাই করতেছো, আর এখানে হচ্ছে এইদিকে টেনশন কাজ করতেছে, এই আর কি, আর তো কোনো ডিফারেন্স নাই। এবং এইটা এটা এই 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 সারফেসের উপর কাইনেটিক ফ্রিকশন কাজ করতেছে, এই সারফেসের উপরও কাইনেটিক ফ্রিকশন। এবং এটার অ্যাক্সিলারেশন ভিন্ন, এটার অ্যাক্সিলারেশন ভিন্ন। এবং এটা আর এই অবজেক্টটা আর এই অবজেক্টের অ্যাক্সিলারেশন সেম, কারণ তারা একটা একটা সিস্টেম হিসেবে মুভ করতেছে। Okay? তো এই ছিল বিষয়টা। এখানে ফার্স্টে বলা ছিল যে ফার্স্টেটা তারা স্টেশনারি আছে, একদম স্টেশনারি, তো সেই ক্ষেত্রে স্টেশনারি থাকলে তাদের অ্যাক্সিলারেশন থাকবে না, তাহলে কোনো সিস্টেমটাই ভিতরে অ্যাক্সিলারেশন থাকবে না। তাহলে এইটার এই সারফেস যেটা তোমাদের, এই দুইটা সারফেস যেটা, এই দুইটা সারফেসটাকে তোমার মেইনলি একটা কম্বাইন্ড সারফেস হিসেবে কাজ করে, শুধু এখানে স্ট্যাটিক ফ্রিকশনটা কাজ করবে। দেন টি টি মাইনাস স্ট্যাটিক ফ্রিকশন, মানে টি আর স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়াল হবে এই সিস্টেমটার। এবং এখান থেকে আবার টি আর এমজি ইকুয়াল হবে, টি আর এমজি ইকুয়াল হলে আলটিমেটলি স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়াল টু এমজি হবে। তো সো এখান থেকে তুমি অটোমেটিক্যালি বের করতে পারবা যে কত মাস লাগতেছে আর কি এটাকে স্টেশনারি রাখতে। ঠিক আছে, আবার আবার এখানে হচ্ছে তোমার কি বলে, ওই যখন মুভ করা শুরু করবে তখন তো তোমার ওই যে সিস্টেমটা যেটা বললাম যেভাবে আর কি, তো ওইখান থেকে অ্যাক্সিলারেশন বের করতে পারবা ইজিলি ফিউরি ডায়াগ্রাম ড্র করে। ওকে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? জি স্যার, মানে আমাদের লাস্ট কুইজে একটা কোশ্চেন ছিল, 5 নাম্বার কোশ্চেনটা। হুম হুম, একটা আইডিয়া দাও কি কি কিরকম ছিল কোশ্চেনটা। স্যার একটা মানুষ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, হুম হুম হুম। তারপর তো কোশ্চেনটা স্ক্রিন শেয়ার করে আমাকে একটু দেখাতে হবে। বলো, আমি তাহলে বলতে পারবো। মানে একটা বক্সকে সে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে করে টানতেছে, এরকমই? জি স্যার, আমি একটু স্যার ফটোটা চেক করতেছি। হুম হুম, একটু চেক করে বলো।
স্যার অ্যাসাইনমেন্ট 2 মানে অ্যাসাইনমেন্ট 2 এর 2 আর 3 নাম্বার যে কোয়েশ্চেনটা স্যার এরকম তো কোনো সলভ দেখলাম না স্যার বাক্সে। আচ্ছা, সো 2 যেটা ওটা হলো তোমার ইকুয়েশন গুলো বা ফ্রি বডি ডায়াগ্রাম নরমাল যেটা ওরকমই, কিন্তু এখানে হলো অ্যাক্সিলারেশন দুইটা রিলেশন যখন বের করবা তখন মানে কনস্ট্যান্ট ইকুয়েশন বা একটা ইকুয়েশন আছে ওই ইকুয়েশন ইউজ করতে হবে। মানে অবজেক্ট 1টা যদি এক্স ডিস্টেন্স অতিক্রম করে তাহলে অবজেক্ট 2টা কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে ওইটার উপর ভিত্তি করে অ্যাক্সিলারেশনের রিলেশন করতে হবে তোমার। ঠিক আছে, সো তারপর ওই অ্যাক্সিলারেশন রিলেশন ইউজ করে তোমরা ওই ইকুয়েশনটা সলভ করতে পারবা আর কি। এরকম তো স্যার কোনো ম্যাথ করিনি আগে স্যার, এটা ওইটা হলো তোমার সিম্পলি জাস্ট জাস্ট যেরকম ছিল টেনশনটা, দুইটা স্ট্রিং এর টেনশন দুই রকম হবে, একটা T1 আর একটা হচ্ছে T2। ঠিক আছে, টেনশন একটা T1 আর একটা T2। একটা T1 টেনশনটাকে একটা অবজেক্টকে উপরের দিকে উঠাচ্ছে, আর একটা টেনশন T2 যেটা সেটা হয়তো বা তাকে নিচের দিকে নামাচ্ছে। ঠিক আছে, তো সেই অনুযায়ী তোমাদের ওই ইকুয়েশন গুলো লিখতে হবে আর কি। তারপর হচ্ছে মানে একটা অবজেক্ট যদি তোমার আমি তোমাদের দেখাইছিলাম মনে হয় বা ডিসকাশন ক্লাসে দেখাইছিলাম এই টাইপের একটা প্রবলেম, যে যদি একটা অবজেক্ট উপরের দিকে এক্স মিটার উঠে, নিচের দিকে অন্য অবজেক্টটা যদি হয়তোবা তার সাপেক্ষে x/2 বা 2 গুণ নিচে নামে, তার সাথে অ্যাক্সিলারেশন ওরকম একটা রিলেশন আছে। তো ওই রিলেশনটা বের করে, অ্যাক্সিলারেশন রিলেশনটা বের করে এবং ইকুয়েশন নিউটনস ল অফ মোশন ব্যবহার করে এটা সলভ করলেই হবে। ও আচ্ছা বুঝতে পারছো? এমনি স্যার ইকুয়েশন গুলো নরমাল সেম। মনে করো স্যার এই এখানে ম্যাথটার যেরকম, ফর্মুলা, হ্যাঁ হ্যাঁ, স্যার এই যে এই ম্যাথটার ফর্মুলা মানে স্ক্রিনে যে ম্যাথটা দেখাচ্ছেন এটা স্যার ফর্মুলাটা একটু লিখে দিলে check এটা তো করতে। আগেরটার মতোই ফর্মুলা তোমাদের। স্যার আগের এফ যে এটা ম্যাক্স আছে, ইকুয়াল টু মাইনাস এফ এস না না মাইনাস এফ, এফ, এখানে তো এফ ম্যাক্স আসবে না। তাহলে টি হবে এখানে। এখানে তো এফ ম্যাক্স আসবে না, এখানে শুধু টেনশন। তোমার দুইটাই সিচুয়েশন দেওয়া আছে, দুইটা সিচুয়েশনের জন্য দুইটা হবে। একটা হলো টেনশনটা হচ্ছে ফ্রিকশনের সমান প্রথম সিচুয়েশনে, কোনো অ্যাক্সিলারেশন নাই, কোনো অ্যাক্সিলারেশন নাই, নিচের সারফেসের যে ফ্রিকশন আর ওই টেনশনটা সমান হবে। ঠিক আছে, মানে তারা স্টেশনারি আছে, তারা মুভ করতেছে না। ঠিক আছে, স্টেশনারি আছে, মুভ করতেছে না। আর উপরের যে টেনশনটা, এই টেনশনটা হচ্ছে mg সমান হবে। ঠিক আছে, এবং সেটা হচ্ছে কি তোমার বলছে যে ম্যাক্সিমাম ম্যাস বের করতে বলছে। আমরা জানি কি টেনশন মানে ফ্রিকশনটা যদি ফোর্সের অ্যাপ্লাইড ফোর্সের থেকে বেশি হয় তাহলে অবজেক্টটা স্টেশনারি থাকে, এবং যদি ইকুয়াল হয় তাহলে তারাও স্টেশনারি থাকে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে। তো এখানে হচ্ছে কি ম্যাক্সিমাম ম্যাস বের করতে বলছে। ম্যাক্সিমাম ম্যাস তখনই হবে যখন তারা ইকুয়াল হবে, ফ্রিকশনটা আর টেনশনটা ইকুয়াল হবে। তাহলে বলো যে এখানে স্ট্যাটিক ফ্রিকশন আর টেনশন সমান, তাহলে টি ইকুয়াল টু এফ এস। আর এফ এস হচ্ছে আবার ইয়ের সাথে নর্মাল রিঅ্যাকশন ফোর্সের সাথে রিলেটেড এবং স্ট্যাটিক ফ্রিকশনের সাথে রিলেটেড। ওইটা বের করলে আবার এখানে টি ইকুয়াল টু এমজি দেখতেছো, তাহলে ম্যাথটা বের হয়ে যাবে। আর সেকেন্ড কেসে হবে নিচের অবজেক্টের জন্য টেনশন মাইনাস এফ কে, তখন কাইনেটিক ফ্রিকশন হচ্ছে টেনশন মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ, আবার এখানে হচ্ছে এম জি মাইনাস টি ইকুয়াল টু এম এ, বা ম্যাথ অনুযায়ী ওটা হবে। আর উপরের অবজেক্টের জন্য তো সেখানে কাইনেটিক ফ্রিকশন কাজ করতেছে, ওইখানেও শুধু কাইনেটিক ফ্রিকশনই তাকে মুভ করাইতে হেল্প করতেছে। সো কাইনেটিক ফ্রিকশন ইকুয়াল টু এম এ, শেষ, এই আর কি। আর কাইনেটিক ফ্রিকশন বের করতে গেলে নর্মাল রিঅ্যাকশন ফোর্স লাগবে আর কি। তো নর্মাল রিঅ্যাকশন ফোর্স তো হচ্ছে একটা হচ্ছে m1 প্লাস m2g আর একটা হচ্ছে m2g এরকম। ওকে, কুইজের কথা কি যেন বলতেছিলা? জি স্যার, স্যার এখানে হচ্ছে একটা পার্সন 51 কেজি একটা অবজেক্টকে টানতেছে হুম হুম 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। বলা হয়েছে যে স্যার মানে কনস্ট্যান্ট ভ্যালুসে মেনটেন করার জন্য তাকে আহ, হুম। মানে কত ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ওকে ওকে, তারপর ফ্রিকশনাল মানে কাইনেটিক ফ্রিকশন, জি স্যার কাইনেটিক ফ্রিকশন কনস্ট্যান্ট দেওয়া আছে 0.4 আর জিরো ক্রেটের পয়েন্ট, তো ওকে 51 0. কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো দেখো এখানে এখানে যে সিচুয়েশনটা নর্মাল সিচুয়েশন, তোমার এখানে যেটা করতে হবে নিউটন সেকেন্ড ল ইউজ করতে হবে। ঠিক আছে, নিউটন সেকেন্ড ল অনুযায়ী আমরা জানি কি অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু এম এ। ঠিক আছে, নেট ফোর্স ইকুয়াল টু এম এ। তো এখানে দেখো তোমার এক্স এর দিকে কত ফোর্স কাজ করতেছে, যে অ্যাপ্লাইড ফোর্সটা আছে সেটার কস থেটাটা এই দিকে কাজ করতেছে রাইট ওয়ার্ড, আর লেফট ওয়ার্ড হচ্ছে ফ্রিকশন। এটুকু বুঝতে পারছো? জি স্যার।
That means F cos 30 degree minus Fk is equal to MA. এটাই না ইকুয়েশন? জি স্যার। ওকে, এখন বলতেছে কি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে, এটাই না? জি, তাহলে কি 0 হবে ওই পাশে? অ্যাক্সিলারেশন 0, কনস্ট্যান্ট ভেলোসিটি হলে কনস্ট্যান্ট, তাহলে অ্যাক্সিলারেশন 0। ইকুয়াল টু 0 হবে। সো দিস পার্ট উইল বি 0। এখানে যদি অ্যাক্সিলারেশন যদি a ধরি, দিস পার্ট ইজ 0। ওকে, দিস পার্ট ইজ 0। দ্যাট মিন্স f cos 30 ডিগ্রি ইকুয়াল টু fk। আবার fk টা হচ্ছে কার সাথে রিলেটেড? মিউ n, এটাই না? জি স্যার, মিউ এমজি কস 30। না না, cos 30 কিভাবে হবে? mg নিচের দিকে, mg নিচের দিকে, উপরের দিকে হইলো নরমাল রিঅ্যাকশন ফোর্স, আরেকটা ফোর্স হইলো f sin 30। বুঝতে পারছো? স্যার আমরা আগের ম্যাথ গুলাতে তো স্যার মানে কাইনেটিক ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশন এগুলো তো করছে, মানে মিউ এন আর এন এর ভ্যালু ধরা হয়েছে স্যার। এন এর ভ্যালু তো ধরার বিষয় না, এটা তো এন এর ভ্যালু কত আসে এটা বের করতে হবে। এখানে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, এই ফোর্সের একটা কম্পোনেন্ট ওয়াই এর দিকে যাচ্ছে, সেই কম্পোনেন্টটা নরমাল রিঅ্যাকশন ফোর্সকে কমায় দিচ্ছে। আমি এটা কয়েকবার এক্সপ্লেইন করছি তোমাদের ডিসকাশন ক্লাসে যে নরমাল রিঅ্যাকশন ফোর্স এমজি ইকুয়াল হবে না সব সময়। এমজি ইকুয়াল তখনই হবে যখনই একটা সারফেসের উপর আছে হরাইজন্টালি কোনো ফোর্স দেওয়া হচ্ছে, যদি তাকে কোনোভাবে টানা বা ধাক্কা দেওয়া হয় কোনো অ্যাঙ্গেলে, তাহলে সেই ফোর্সটা হয়তোবা তাকে নরমাল রিঅ্যাকশন ফোর্স হিসেবে অ্যাড হবে, অথবা সেই ফোর্সের একটা কম্পোনেন্ট এই নরমাল রিঅ্যাকশন ফোর্সটাকে কমায় দিবে। অথবা যদি ইনক্লাইন সারফেসে হয় তখন এমজি সমান না হয়ে এমজি কস থিটার সমান হবে, ঠিক আছে? অথবা যদি একটা ফোর্সে টানা হয় এমজি কস থিটার সাথে আরো কোনো একটা কম্পোনেন্ট আসবে। সো আলটিমেটলি অ্যাকর্ডিং টু দ্য নিউটন সেকেন্ড ল, দিস ফোর্স n প্লাস f sin 30 মাইনাস mg ইকুয়াল টু ma y আসলে। সো ma y টা 0, সো দ্যাটস ওয়াই নরমাল রিঅ্যাকশন ফোর্স প্লাস f sin 30 ডিগ্রি ইকুয়াল টু mg। দ্যাট মিন্স নরমাল রিঅ্যাকশন ফোর্স ইকুয়াল টু mg f sin 30 ডিগ্রি। বুঝতে পারছো আমার কথাটা? স্যার একটু আরেকবার এক্সপ্লেন করলে ভালো হতো। আচ্ছা, সিম্পলি একটা জিনিস বোঝায়, মনে করো তুমি বসে আছো, ঠিক আছে? শুনতেছো আমার কথা? জি স্যার। তুমি মনে করো বসে আছো, তাহলে তোমার ওয়েটটা নিচের দিকে কাজ করতেছে। এখন উপরের দিকে তুমি যদি উঠতে চাও, তোমার ওয়েটের সমান আর কি মোটামুটি আর কি একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করে সারফেসের সাথে। এখন একজন তোমাকে ধাক্কা দিয়ে নিচের দিকে আটকায় রাখছে, তখন তুমি যদি উঠতে চাও তাহলে কি সেম ফোর্স দিলে হবে? নো স্যার, তখন একটু তখন বেশি ফোর্স বেশি লাগবে। হবে। সো এই স্বাভাবিক বিষয়টা, এটা আসলে এরকমই। মনে করো তোমার আমি যদি কনসিডার করি এখানে যে একটা সারফেস, তার উপর একটা অবজেক্ট আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এমজি নিচের দিকে, উপরের দিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স, তো এখানে হচ্ছে এমজি ইকুয়াল টু এন, ঠিক আছে? এমজি ইকুয়াল টু এন, এবং সেক্ষেত্রে কিভাবে হচ্ছে এই এমজি ইকুয়াল টু এন? অ্যাকর্ডিং টু দ্য নিউটন সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল অনুযায়ী আমরা জানি কি এফ নেট ফোর্স অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ইজ ইকুয়াল টু এম এ এক্স, and F net force along the y axis equal to m a y। আমি বারবার তোমাদের বলছি যে এটাই হলো ম্যাক্সিমাম, এটাই হলো মেইন ফর্মুলা, এই ফর্মুলাটাই তোমাদের ইউজ করতে হবে। তো তোমরা মুখস্থ কোনো কিছু করো না যে মুখস্থ এটা সমান এইটা, এটা সমান এইটা, কারণ কখনো এটা হবে না, ঠিক আছে? এটা হলো জাস্ট ইকুয়েশন অনুযায়ী যেটা আসবে। এই ফর্মুলাটা বুঝতে পারছো? এফ নেট ফোর্স along the x axis equal to m a x and F net জি force স্যার। along the y m a y। তো এই জি স্যার। ফর্মুলাটাই সবসময় ইউজ করতে হবে। এখন দেখো ওয়াই এর দিকে নেট ফোর্স কত, এটা যদি আমি দেখি ওয়াই এর দিকে, এই স্যার এটা ইকুয়েশনটা হচ্ছে যদি লিখি, এমজি। এন জি। মাইনাস এমজি। পজিটিভ ওয়াই এর দিকে ধরলাম পজিটিভ, নেগেটিভ ওয়াই এর দিকের ফোর্স গুলো নেগেটিভ, মানে পজিটিভের দিকে ভেক্টর গুলো পজিটিভ ভেক্টর, নেগেটিভের দিকে ভেক্টর গুলো নেগেটিভ ভেক্টর। নরমাল রিঅ্যাকশন ফোর্স ভেক্টর পজিটিভ আর এমজি ভেক্টর নেগেটিভ। সো এন মাইনাস এমজি ইজ দ্য নেট ফোর্স অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? দিস ইজ ইকুয়াল টু এম এ ওয়াই, এটাই না?
জি স্যার। Okay, so ay is 0 here কারণ acceleration নাই y এর দিকে, হ্যাঁ জি স্যার। so it's equal to 0. Then we can say n equal to mg. বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন যদি মনে করো একটা ফোর্স দিয়ে তাকে মনে করো এইদিকে একটা ফোর্স দিলাম, অ্যাপ্লাইড ফোর্স এফ, ঠিক আছে? এই ফোর্স দিয়ে তাকে নিচের দিকে এই করা হচ্ছে, সামনের দিকে টানা হচ্ছে, যেটাই হোক, এইদিকে ফোর্স দিয়ে এফ ফোর্স দিলাম আর কি। তো সেক্ষেত্রে ইফ ইউ কনসিডার দিস অ্যাঙ্গেল ইজ থেটা, ঠিক আছে, সো তাহলে এই ফোর্সটার দুইটা কম্পোনেন্ট হবে, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস এফ সাইন থেটা, কারণ যার সাথে অ্যাঙ্গেল করে তার কস থেটা হয়, ঠিক আছে? সো অ্যালং দ্য ওয়াই নেগেটিভ ওয়াই অ্যাক্সিস ইট উইল বি এফ কস থেটা। বুঝতে পারছো? এইটুক এইটুক ড্র করাটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো সেই ক্ষেত্রে এখন যদি নিউটন সেকেন্ড ল ইউজ করতে চাও অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর তো নেট ফোর্স মানে এফ কস থেটা, এফ কস থেটা ইকুয়াল টু এম এ এক্স, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস এফ এফ নেট ওয়াই ইকুয়াল টু এম এ ওয়াই হবে। সো নেট ফোর্স অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস যদি আমরা লিখি তাহলে সেটা হবে এন মাইনাস এম জি মাইনাস এফ কস থেটা is equal to MAY. So here also y 0. So that means this part is 0. কারণ একটা সারফেসের উপর যদি সামনের দিকে মুভ করে তাহলে y থাকে না আসলে তার। তো সেই ক্ষেত্রে হিয়ার n equal to mg plus f cos theta. বুঝতে পারছো? স্যার এমজি তো স্যার মানে গ্র্যাভিটেশন আর মাসের মাল্টিপ্লিকেশনটাই, মানে তাহলে স্যার নর্মাল ফোর্স ইকুয়াল টু মাইনাস এমজি মাইনাস এফ কস থিটা এক্ষেত্রে। না না, এখানে তো ইকুয়েশন থেকে দেখো mg প্লাস cos থিটা হচ্ছে n equal to mg প্লাস cos থিটা, ইকুয়েশন অনুযায়ী দেখো যেটা আসতেছে, তুমি মুখস্থ করতে যাও না। জি স্যার। if net force along the y axis equal to MAY, so AY 0, that means n minus mg minus f cos theta equal to 0. তো তুমি যদি ইকুয়েশনটা সলভ করো n equal to mg plus f cos theta. ওকে স্যার। সো এটা আসলে তোমার মুখস্থ কিছু না যে তোমার n equal to mg হবে বা m1 plus m2g হবে। তো এটা সিচুয়েশন অনুযায়ী অ্যাপ্লাইড ফোর্সের অনুযায়ী তোমার নরমাল রিঅ্যাকশন ফোর্সটা বেরি করবে। এখন দেখো এটা আসলে হচ্ছে কি, দেখো এফটা দিয়ে যখন নিচের দিকে টানা হচ্ছে তখন হচ্ছে কি অবজেক্টটাকে তোমার উপরের দিকে মুভ করাইতে বেশি ফোর্স দিতে হবে, কারণ স্বাভাবিক তখন ওই যে নিচের দিকে ধাক্কা দিলাম, তোমাকে যেরকম বললাম যে তোমার নিচের দিকে ধাক্কা দিলে তুমি উপর দিকে উঠতে যে পরিমাণ ফোর্স বেশি দিতে হবে এখানেও কিন্তু সেম, যার জন্য নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা বেড়ে যাচ্ছে। অথবা তোমাকে কেউ যদি উপর সামনের দিকে উপরের দিকে টানে, তুমি বসে আছো, তোমাকে যদি উপর দিকে টান দেয় তাহলে তুমি কিন্তু ইজিলি উঠতে পারবা, ঠিক আছে না? কারণ তখন নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কমে যায়। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। যেমন ধরো আমি যেটা কথা বলতেছিলাম যে এখানে একটা অবজেক্ট আছে, এটাকে যদি উপরের দিকে টানো বা একটা ফোর্স দিয়ে যদি টেনশন দাও বা একটা ফোর্স দাও যদি, তাহলে তাকে সে ইজিলি মনে করো উপর দিকে মুভ করতে পারবে বা ইজিলি করতে পারবে। সো যার জন্য নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কমে যাবে। এবং কিভাবে কমবে? তখন হয় কি যে উপরের দিকে যে ফোর্সটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স প্লাস টি একটা পোর্শন, টি ওয়াই এর একটা পোর্শন, ওই পোর্শনটা এমজি সমান হয়, ঠিক আছে? এমজি সমান হয়। তো সেক্ষেত্রে আসলে হয় কি তখন এনটা নর্মাল ডিরেকশন ফোর্সটা হয় কি এমজি মাইনাস টি ওয়াই, যেটা একটা পোর্শনের, যেটা ওয়াই এর যে টেনশনের যে ওয়াই কম্পোনেন্ট একটা পোর্শন ওটা নেগেটিভ মাইনাস হয়ে যায়, আবার নিচের দিকে টানলে ওটা আবার প্লাস হয়ে যায়। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? না স্যার, আমার আর কোনো কোশ্চেন নেই। ওকে, বাকিদের কোনো কোশ্চেন? স্যার অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন 2 এর অ্যাক্সেলারেশনটা কিভাবে বের করব এটা একটু। অ্যাক্সিলারেশন বের করা হচ্ছে একটু নেটে সার্চ দিও, এটা মনে হয় কনস্ট্যান্ট ইকুয়েশন নামে একটা ইকুয়েশন আছে, কনস্ট্যান্ট ইকুয়েশন, ঠিক আছে? কনস্ট্যান্ট ইকুয়েশন নামের একটা ইকুয়েশন আছে, ওটা হয় কি তোমার ইকুয়েশন গুলো এরকম ভাবে করে যে যেমন ধরো সিস্টেমটা ছিল এরকম,
এরকম ছিল না সিস্টেমটা? জি স্যার। ওকে, সো এখন দেখো এখান থেকে মেইনলি হবে কি, এই যে অবজেক্টটা 1 আর 2 যদি ধরি, 1 আর 2 যদি ধরি, দেখা গেল এইটার অ্যাক্সিলারেশন উপরের দিকে আর এটার অ্যাক্সিলারেশন নিচের দিকে, অথবা এটার উপরের দিকে হইলে এটার নিচের দিকে, এটাই তো নাকি, মানে দুইটার দুই দিকে হবে অ্যাক্সিলারেশন। তার মানে আমরা এটা বলতেছি, বুঝতে পারতেছি A1 আর A2 এর সাথে রিলেশন হলো মাইনাস দিয়ে, ওকে, মানে একটা আরেকটা নেগেটিভ। এখন এটা যদি মনে করো উপরের দিকে এক্স মিটার উঠে, তাহলে নিচের দিকে এটা কত মিটার নামবে? ঠিক আছে, সেটা হয়তো বা 2x মিটার নামতে পারে, অথবা x/2 মিটার, অথবা 3x মিটার নামতে পারে, অথবা x/4 মিটার, যেটাই হোক। তো যতটুক নামে ওইটার উপর ভিত্তি করে অ্যাক্সিলারেশন a1 ইকুয়াল টু হয়তোবা 2ax a2, অথবা a1 ইকুয়াল টু মাইনাস a2/3, এরকম একটা রিলেশন হবে আর কি। তো ওই রিলেশনটা তোমার আগে বের করতে হবে, মানে ওইটা একটু দেখতে হবে। আর এমনিতে তো নর্মালি যেটা হলো, এখানে টেনশন হচ্ছে T1, আমরা যদি এটা T1 ধরি, এইদিকেও মনে করো T1, আর এটা যদি মনে করো T2 ধরো, এইদিকেও T2, ওকে। সো T1 টাই অবজেক্ট 1 টাকে মুভ করাচ্ছে, দ্যাট মিন্স T1 ইকুয়াল টু M1 A1, ও সরি সরি, এখানে আবার নিচের দিকে ওয়েট আছে M1G, ওকে, M1G। সো দ্যাট মিন্স T1 মাইনাস M1G, or you can say M1G minus T1 equal to M1A, যেহেতু ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে, অ্যাক্সিলারেশনটাকে পজিটিভ ধরছে, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো এখানে M1G minus T1 equal to M1A, M1A1। সিমিলারলি এই অবজেক্ট 2 এর জন্য ওরকম M2G minus T2 equal to M2A2, ওকে। এবং T1 T2 যে এটা, T1 T2 সাথে রিলেশন যেটা, এটা তোমার ওই পুলি থেকে ইউজ করতে হবে। পুলির জন্য তোমার ফিবোরি ডায়াগ্রাম ড্র করতে হবে, ঠিক আছে। তো পুলির জন্য যদি ফিবোরি ডায়াগ্রাম ড্র করো, তাহলে দেখা যায় কি T2 প্লাস T2 ইকুয়াল টু T1, এবং যেহেতু পুলিটা ম্যাসলেস, পুলি দুইটাই, তাহলে তাদের অ্যাক্সিলারেশনটা জিরো ধরতে পারো, ঠিক আছে। পুলির অ্যাক্সিলারেশনটা জিরো ধরে সলভ করতে পারো, জিরো ধরে যদি সলভ করো, তাহলে T1 T2 সাথে একটা রিলেশন আসবে। T1 T2 সাথে রিলেশন যদি পাও, অ্যাক্সিলারেশন 1 আর অ্যাক্সিলারেশন 2 সাথে যদি রিলেশন পাও, তাহলে ইজিলি ওই ইকুয়েশন থেকে সলভ করতে পারবা। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আর কোনো কোশ্চেন? কোশ্চেন 3 তো একদম ইজি ছিল তোমাদের, কোশ্চেন 3 যেটা আর কি, অ্যাসাইনমেন্টে কোশ্চেন 3 যেটা, ওটা হলো তোমার ফার্স্টে ইউনিফর্ম সার্কুলার মোশন, দেন নন ইউনিফর্ম হয়ে গেলে ওই ইকুয়েশন অফ মোশন ব্যবহার করে তোমার কত টাইম লাগতেছে বা কতগুলো রোটেশন হচ্ছে, এটা আর কি। ফার্স্ট এটা ইউনিফর্ম সার্কুলার মোশন বের করে তো তোমার এটা বের করতে হবে যে কতটুকু ফ্রিকশন কাজ করতেছে আর কি। ওকে, আর কোনো কোশ্চেন তোমাদের? কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা মনে হয় শেষ করতে পারি। জি স্যার। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট ডেডলাইন কি বাড়ানো হয় না সচরাচর? আমি আজকে স্যার আমাদের আমাদের মিটিং আছে। অনেকগুলা কোলাবোরেট হয়ে গেছে স্যার। হুম, হুম। আমাদের এক্সাম। আজকে একটা মিটিং আছে, মিটিং আমি দেখি ওনাদের আমাদের কোঅর্ডিনেটর যে আছে ওনার সাথে কথা বলে, যদি উনি এগ্রি করে তাহলে হয়তো অ্যাকশন করা যাবে, আদারওয়াইজ আমি একা পারবো